হ্যালো দর্শকবৃন্দ, রাজ অঙ্কিতা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় অঙ্কিতা। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। মা, আমি কলেজে গেলাম। কিন্তু নাস্তা না করলি না যে? না মা, আমি কলেজের ক্যান্টিনে খেয়ে নেব। ঠিক আছে, ভালোভাবে যাস। ঠিক আছে মা। এই বলে কলেজে চলে গেল নীল। এদিকে মা মা আমাকে খাবার দাও। হ্যাঁ, দিচ্ছি। এই বলে মিসেস আসিফা রান্নাঘর থেকে বের হয়ে এসে সাদিয়াকে খাবার বেড়ে দিচ্ছে। তখন মা, ভাইয়া কি এখনো ওঠেনি ঘুম থেকে? তোর ভাইয়া কলেজে চলে গেছে কিছুক্ষণ আগেই। বাহ, ভাইয়া দিনের দিন উন্নত হচ্ছে দেখি। সামনে ওর পরীক্ষা আছে, এই জন্য একটু জলদি চলে গেছে, না হলে তো না ডেকে কোনোদিনও ওঠেনি। কথা বলতে বলতে খাবার খেয়ে নিল সাদিয়া আর রেডি হয়ে স্কুলে চলে গেল। ততক্ষণে আপনাদের না হয় পরিচয়টা দিয়েই দিই। মা বাবার দুমাত্র সন্তান আমাদের এই গল্পের নায়ক নীল আহমেদ। তার একটা ছোট বোন আছে, নাম সাদিয়া ইসলাম। মা হলো আসিফা বেগম, পেশায় একজন গৃহিণী। বাবা আশরাফ আহমেদ, পেশায় একজন বিজনেসম্যান। এবার গল্পে ফিরা যাক। অন্যদিকে কি রে মামা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? আজ একটু তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে, তাই নাস্তা না করে চলে এসেছি। তুই আজ বাসায় নাস্তা করিসনি বলে তাড়াতাড়ি আসতে পেরেছিস, না হলে তুই বেটা ঘুম থেকেই তো উঠিস না। নীল, সুমন কিন্তু ঠিকই বলেছে। চল মামা ক্যান্টিনে, আজ আমি তোদেরকে ট্রিট দিব। কি বলিস মামা? ট্রিট কিসের জন্য? অব্যেহালা, তোর কি মনে নাই? সুমন সেদিন বলেছিল তুই যেদিন 10টার আগে আসতে পারবি সেদিন ওই হালা আমাদের দুজনকে একসাথে ট্রিট দিবে। হ্যাঁ মামা, চল আজ জমিয়ে খাবো। আপনাদেরকেও তো বলতেই ভুলে গেছি, এতক্ষণ আমি যাদের সাথে কথা বলছিলাম তারা আমার বেস্ট ফ্রেন্ড, একজন সুমন আর একজন রাতুল। মামা বেশি কিছু খাস না। কেন বেহালা, তুই তো বলেছিলি আমাদেরকে জমিয়ে ট্রিট দিবি, কিন্তু তুই এমন কথা কইলি আমার মন ভেঙে গেল। ঠিক আছে মামা, তোকে আর ন্যাকা কান্না খাতে হবে না। আজকে তোর যা মন চাই তুই তাই খাবি। এই না হলে কথা। এবার চল মামা, তোকে আর ন্যাকা কান্না করতে হবে না, একবারে বসাইয়া দিমু। এভাবে কথা বলতে বলতে তিনজনে মিলে ক্যান্টিনে চলে আসলো। আর রাতুল উড়াধুরা অর্ডার দিতে লাগলো। এই দেখে মামা, আই এম ভিখারি। কেন বেহালা, তুই না আমাদের ট্রিট দিবি? মুই কি জানতাম নাকি যে তোরা এমন করে আমাকে ধরা খাওয়াবি? কেন, আমরা কি তোকে ট্রিট দিতে বলেছিলাম? তুই তো আমাদের মনে করে দিলি। ভুল হয়ে গেছে, মুখে ক্ষমা করে দে। আর রাতুলকে একটু থামতে বল ভাই। নীল রাতুলের দিকে তাকিয়ে দেখলো রাতুল এখনো ওয়েটারকে অর্ডার দিয়েছে। এই দেখে নীল বলল, আরে মামা, আমাদের বন্ধু ভিখারি হয়ে যাবে, তুই যা করছিস এবার তো একটু। আমাদের বলার কি দরকার ছিল? বললেই তো হতো আজকে নাস্তা খাবো আমি। মোর ভুল হয়ে গেছে, মুখে ক্ষমা করে দে। আর এমন কইমো না। তুই এই যাত্রায় বেঁচে গেলি, তার পরের বার যেন মনে থাকে। ঠিক আছে মামা। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেলে তিনজন মিলে খেয়ে দিয়ে ক্লাসে চলে আসে। কলেজ শেষ করে নীল চলে এলো বাসায়। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। কে, তুই কখন এলি? নীল দরজা খুলতেই তার খালাতো বোন শিখাকে দেখতে পেয়ে উপরে কথাটা বলল, এই তো কিছুক্ষণ আগে এসেছি। ও, এই বলে নীল সোজা নিজের রুমে চলে গেল। এদিকে তুমি কি বোঝো না, তোমার জন্যই তো এই বাসায় আসা। কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন এটা মানতে চাও না? এসব ভাবতে ভাবতে শিখা চলে গেল সাদিয়ার রুমে। আপু, ভাইয়া কি চলে এসেছে? হ্যাঁ রে, চলে এসেছে। নিচে চল, খালা ডাকছে, খাবার খেয়ে নিবি। হ্যাঁ আপু, চলো। এই বলে দুজন মিলে নিচে চলে গেল। এদিকে তোরা এসেছিস? সাদিয়া, তোর ভাইয়াকে ডেকে আন। আর আমাকে ডাকতে যেতে হবে না? নীল সিঁড়ি দিয়ে উপর থেকে নামতে নামতে উপরে কথাটা বলে, ঠিক আছে, বস। মা, আব্বু এখনো আসেনি? না রে বাবা, কল করেছিল, বলেছিল যে অফিসে কিছু কাজ আছে, তাই একটু দেরি হবে আসতে। এই কথা বলছিল
তখনই কলিং বেলটা বেজে উঠল। মিসেস আসিফা গিয়ে দেখে আশরাফ আহমেদ এসেছে। তুমি বললে অফিসে কাজ আছে, তাহলে তুমি এত তাড়াতাড়ি চলে এলে কি করে? কাজ ছিল, ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে চলে এসেছি। তোমাদের সাথে লাঞ্চ না করলে আমার কি খাবার হজম হয়? ঠিক আছে, চলো খাবার বেড়ে দিচ্ছি। আর কিছু না বলে সবাই মিলে খাবার খেতে লাগলো। তখনই আশরাফ আহমেদ বলে উঠল, তা শিখা মামুনি কখন এলি? এই তো খালু 11টার দিকে এসেছি। এভাবে কথা বলতে বলতে খাবার পর্ব শেষ করলো। নীল রুমে শুয়ে আছে। তখনই শিখা নীলের রুমে প্রবেশ করলো আর দরজাটা আটকে দিল। নীল শিখাকে দেখে বলল, তুই এই রুমে কেন আর দরজা আটকে দিলি কেন? শিখা কিছু না বলে নীলের কাছে চলে গেল। তুমি কেন বোঝো না? তোমাকে কতবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি? এই একই কথা আর কতবার তোমাকে বলতে হবে? প্রায় 6 বছর আগে থেকে একই কথা তোমাকে আমি বলে আসছি। কেন আমাকে ভালোবাসতে তোমার কি হয়? দেখ শিখা, আমি তোকে আমার ছোট বোনের মতো দেখি, তাই তোকে আমি কখনো ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আগে না হয় বোনের মতো দেখতি, এখন না হয় অন্যের মতো দেখবি? দেখ শিখা, আমার রাগ ওঠাস না। তুই এখন এই রুম থেকে চলে যা। দ্বিতীয়বার এ কথা বললে চৌড়িয়ে মেরে ফেলবো। নীলের কথা শুনে শিখার কিছু না বলে রুম থেকে বের হয়ে যেতে যেতে মনে মনে বলল, আমি তো তোমাকে আমার করে ছাড়বো, তাতে তুমি যাই করো না কেন তোমাকে তো আমার হতেই হবে। এই বলতে বলতে রুমে চলে গেল শিখা। পরের দিন কিন্তু মামা তোকে এরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ রে, তোকে এরকম দেখাচ্ছে কেন? শিখা এসেছে আমাদের বাড়িতে। তার মানে তোকে কি এখনো জ্বালাচ্ছে? হ্যাঁ রে দোস্ত, কালকে দুপুরে। তারপর নীল আগের দিনের সবটা খুলে বলল রাতুল আর সুমনকে। দোস্ত তুই একটু সাবধানে থাকিস, কেননা আমার না শিখাকে খুব ভালো ঠেকছে না। হ্যাঁ রে দোস্ত, তুই একটু সাবধানে থাকিস। পারলে বোতাম ক্যামেরা ইউজ করিস। দরকার পড়লে আমাদেরকে বলবি, যে কোনো বিপদে আমরা 2 বন্ধু তোর সাথে আছি। সেটা তো জানি দোস্ত, তোরা আমার বন্ধু না রে ভাই। এই বলে তিনজনকে জড়িয়ে ধরল। চল মামা, আজকে কি ক্লাস করবি? আরে মামা একটু ঘুরে আসি চল। এই বলে তিনজন মিলে ঘুরতে চলে গেল। নীল রুমে শুয়েই ছিল। তখনই সাদিয়া এসে বলল, ভাই, তোর কি জন্য মন খারাপ? কই আমার মন খারাপ? কি সব বলিস তুই? দেখ ভাইয়া, আমাকে মিথ্যে কথা বলবি না, আমি সব বুঝি, বুঝলি? আমি তোর ছোট বোন। কিছু না রে। আমাকে বললে কি কোনো ক্ষতি হবে? হুম হুম। তোর পাগলি বোন আমার, কি কথা বলিস? এদিকে আয় বলছি, আর আমার মাথায় হাত বুলে দে। সাদিয়া গিয়ে নীলের মাথার পাশে বসে নীলের চুলে বিলি কেটে দিতে লাগলো। তুই তো জানিস শিখা কিরকম মেয়ে। জানি ভাইয়া, কিন্তু শিখা আপু কিছু কি বলেছে? তোকে আমি বলবো, কিন্তু তুই আমাকে কথা দে তুই কাউকে এইসব কথা বলবি না। কিন্তু ভাইয়া, বেশ ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুই আমাকে বলতে পারিস। আমি তো জানি আমার বোনটা কত ভালো। তারপর নীল সাদিয়াকে শিখার সাথে হওয়া কথাগুলো বলল। কিন্তু ভাইয়া, আমি তো জানতাম শিখাও তোকে নিজের ভাইয়ের মতো দেখে, কিন্তু এসব কবে থেকে রে? আরও 6 বছর আগে থেকে। তোর মনে আছে, আমি তুই মা আব্বু যখন শারমিনাপুর বিয়েতে গিয়েছিলাম, তখন থেকেই ও আমাকে ডিস্টার্ব করে। প্রথম আমি মনে করছিলাম যে ইয়ারকি মেরে বলে হয়তো, ভাই বলে, কিন্তু না, দেখি এখন আরও অনেক বেশি প্যারা যায় আমাকে। আর চোখের চাহনি যেন মনে হয় আমাকে এখনই গিলে ফেলবে। ভাইয়া, তুই একটু দেখে শুনে থাকবি, শিখা আপুকে আমারও যেন কেমন লাগে। ঠিক আছে বোন, তুই এখন যা। না রে ভাইয়া, তুই ঘুমা, আমি তোর মাথায় বিলি কেটে দেই। নীল আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। এভাবে পার হয়ে যাচ্ছিল দিনগুলি। হঠাৎ একদিন শিখার মা বাবা অর্থাৎ নীলের খালা এসেছে। কি রে বাবা, কেমন আছিস? হ্যাঁ খালা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর খালু তুমি কেমন আছো? হ্যাঁ রে বাবা, আমরা ভালো আছি। এভাবে কিছুক্ষণ কথা বলল সবার সাথে। সন্ধেবেলায় ডাইনিং রুমে সবাই মিলে আড্ডা দিচ্ছে। নীলের কল আসায় নীল রুমে চলে গেল। নীল ফোনে কথা বলছিল। তখনই পেছন থেকে দরজা লাগানোর আঁচ পেল নীল। পেছন ফিরে দেখলো শিখা এসেছে। রে, তোকে না আমি মানা করছিলাম আমার রুমে না আসতে? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে না এসে কি করে থাকতে পারি বলো?
এই কথা বলতে বলতে শিখা তার নিজের জামা ছিঁড়তে লাগলো। আর এদিকে এসব তুই কি করছিস? তুই পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। আমি তোমাকে বড্ড ভালোবাসি। দেখ, তুই এসব করিস না প্লিজ। তুই নিজের কাপড় ঠিক কর আর এই রুম থেকে বের হয়ে যা। নীলকে আর কিছু বলতে না দিয়ে শিখা নীলকে বিছানার উপর ফেলে দিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এই নরপশুর হাত থেকে। নীল, আমাকে ছেড়ে দাও। তুই সব কি বলছিস? তোকে আমি কখন বললাম? তুই এভাবে কেন চিৎকার করছিস? প্লিজ আমাকে কেউ বাঁচাও। আব্বু, আম্মু, খালা, খালু, আমাকে বাঁচাও। এদিকে শিখার চিৎকার শুনে সবাই মিলে নীলের দরজার সামনে ধাক্কাধাক্কি করছে আর বলছে, নীল, দরজা খোল, তোরা কি করছিস? নীল বাবা, দরজাটা খোল। নীল, শিখা, দরজা খোল। তুই এমনভাবে চিৎকার করছিস কেন? দরজা খোল। এদিকে শিখা বাহির থেকে সবাইকে কথা শুনিয়ে নীলকে ধাক্কা মেরে ফেলে দিল আর দৌড়ে গিয়ে দরজা খুলে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মামনি, তোর কি হয়েছে আমাকে বল। খালা, তোমার ছেলে আমার সব কিছু লুটে নিতে চেয়েছিল। সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। সে বলেছিল আমাকে তার সাথে রিলেশনে যেতে, কিন্তু আমি যেতে চাইনি বলে আমাকে জোর করে। শিখার মুখে এ কথা শুনে মিসেস আসিফা নীলের গালে ঠাস করে চড় মেরে দিল আর বলতে লাগলো, তুই এসব কি করলি ওর সাথে? যে তোকে নিজের ভাই মনে করতো তাকেই তুই। ছি ছি ছি, তোকে তো আমার নিজের ছেলে বলতেও লজ্জা লাগছে। তুই এটা কি করে করতে পারলি? একবারও ভাবলি না একটা মেয়ের জীবন নষ্ট করলি? কিন্তু মা, আমি এসব করিনি। ওই জোর করে করছে। নীলকে আর কিছু বলতে না দিয়ে আশরাফ আহমেদ এগিয়েছে নীলকে বেল্ট দিয়ে মারতে লাগলো। আব্বু, আমি এসব করিনি, প্লিজ আমাকে আর মেরো না। মা, ভাইয়া এসব কাজ করতে পারে না। আমার বিশ্বাস হয় না সব কাজ ভাই করেছে। সাদিয়ার মুখে এ কথা শুনে মিসেস আসিফা সাদিয়ার গালে এক চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তোর লজ্জা করে না এইসব কুলাঙ্গারের হয়ে সুপারিশ করিস? আগে যদি জানতাম ও এরকম হবে তাহলে তো এই পৃথিবীর আলো দেখানোর আগেই গলা টিপে মেরে দিতাম। আব্বু, আমাকে আর মেরো না। আমি আর সহ্য করতে পারছি না। তোকে আজ আমি মেরে ফেলবো। আগে যদি জানতাম তুই এরকম কুলাঙ্গার হবি তাহলে তো আগেই মেরে ফেলতাম। আশরাফ আহমেদ নীলের কথা শুনল না, মেরেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে নীল অজ্ঞান হয়ে গেল। হাত গাল ফেটে রক্ত ঝরছে, এমনকি পিঠেও বেল্টের আঘাতে কেটে গিয়ে রক্ত ঝরছে। নীলের রুম থেকে সবাই বের হয়ে যেতেই সাদিয়া দৌড়ে এসে নীলের মাথাটা কোলে তুলে নিল। তারপর নীলের ফোনটা নিয়ে রাতুলকে কল দিল। রাতুল ভাইয়া, ভাইয়াকে আব্বু অনেক মেরেছে। ভাইয়া এখন অজ্ঞান হয়ে গেছে। তোমরা জলদি এসে ভাইয়াকে হসপিটালে নিয়ে যাও। কি হয়েছে? আর নীলকে মেরেছে কেন? ভাইয়াকে আগে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে যাওয়ার পর সব কিছু খুলে বলবো। এই বলে কল কেটে দিল সাদিয়া। কিছুক্ষণ পর রাতুল আর সুমন নীলদের বাসায় এলো। তারপর নীলকে হসপিটালে নিয়ে গেল। কিছুক্ষণ পর, আচ্ছা, ওনাকে এভাবে কে মেরেছে? ডাক্তার সাহেব, বাসায় কিছু প্রবলেম হয়েছে তো এই জন্য। কিন্তু এভাবে তো কেউ কোনো শত্রুকেও মারে না। আমি ওষুধ লিখে দিয়েছি, ওগুলো নিচে থেকে কিনে আনুন আর ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন কিছুক্ষণ পর। ধন্যবাদ ডাক্তার। ডক্টর আর কিছু না বলে কেবিনে চলে গেল। আর এদিকে রাতুল নীলের কেবিনে গিয়ে দেখলো যে সাদিয়া কান্না করেছে। সাদিয়া বোন, তুই এভাবে কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর কি বললো রে? ডাক্তার বললো তোকে এই ওষুধগুলো নিয়ে আসতে হবে। তুই গিয়ে নিয়ে আয়, আমি এখানে আছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর নীলের কখন জ্ঞান ফিরবে? কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে, তারপর ওকে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। সুমন আর কিছু না বলে মেডিকেলে ওষুধ আনতে চলে গেল। ভাইয়াকে বাসায় নিয়ে গেলে তো আবার মারবে। এখন আমি কি করব? ওকে বাসায় নিয়ে যাবে। ও আগে একটু সুস্থ হোক, তারপর ও ডিসিশন নিয়ে নিবে। তারপর তো আমরা আছি। ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণ সময় পার হয়ে গেল। কিছুক্ষণ পর নীলের জ্ঞান ফিরল। বোন, তুই কান্না করছিস কেন? আমি তো ঠিক আছি। ভাই, আমি জানি তুই কিচ্ছু করিসনি, তারপরেও
তুই কেন ওদেরকে কথাগুলো বললি না বল? আর আমাকেও কেন বলতে দিলি না? দেখ বোন, সব কিছু বলে বোঝানো যায় না। আরে যারা আমাকে বিশ্বাসই করতে পারে না তাদেরকে আমি কি আর বলবো, তুই বল। তোকে তো আমি আগেই বলেছিলাম যে একটা বোতাম ক্যামেরার সাথে রাখবি। এই দেখ, এখনো ক্যামেরা চালু আছে, সব কিছু রেকর্ডিং হয়েছে। তাহলে তো ভালোই হয়েছে, এই রেকর্ডিংটা ওদেরকে দেখাতে হবে। না রে দোস্ত, ওরা আমাকে কখনো বিশ্বাস করেনি, তাই আর ওদেরকে বিশ্বাস করিয়ে লাভ নেই। থাকুক না নিজের মতো করে, আমি আমার মতো থাকতে পারবো। ভাইয়া, রাতুল ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। ভিডিওটা যদি তুই দেখাস তাহলে তো তোর ওপর কোনো আর দোষ থাকবে না। সব কিছু ওই শিখার জন্যই হয়েছে, সেটা সবাই জানতে পারবে। না রে বোন, আমি তাদেরকে দেখাতে চাই না, আর তাদেরকে আরও কারো কাছে খারাপ বানাতেও চাই না। আমি যখন খারাপ হয়েছি তখন আমি থাকবো না হয়, যখন ওরা নিজের ভুল বুঝতে পারবে তখন দেখবো নি। কিন্তু ভাইয়া, তুই তো বলে দিতে পারিস এখন। না বললাম না, চল এখন আমি বাসে যাব। ঠিক আছে ভাইয়া। দাঁড়া, সুমন আসুক, তারপর না হয় যাব। সুমন কোথায় গেছে? মেডিকেলের ওষুধ আনতে গিয়েছে, অনেকক্ষণ হবে যাওয়া হয়েছে, এখনই চলে আসবে। এই বলতে বলতে সুমন কেবিনের ভিতর প্রবেশ করলো। ওই তো সমান চলে এসেছে, তাহলে চল যাওয়া যাক। তুই কি এখন বাসায় যাবি? হ্যাঁ রে, ও এখন বাসায় যাবে, ওকে একটু ধর। এই বলে রাতুল আর সুমন নীলকে ধরে একটা সিএনজি করে বাসায় নিয়ে আসলো, নীলকে বেডের উপর শুইয়ে দিয়ে। দোস্ত, তোর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে কল দিবি। আজকে যদি সাদিয়া কল না দিত তাহলে তো জানতে পারতাম না। ঠিক আছে দোস্ত, তোরা কি এখন বাসে যাবি? হ্যাঁ রে দোস্ত, বাসায় যাব। আর সাদিয়া, তুই নীলের খেয়াল রাখিস। আমরা তাহলে আসি। ঠিক আছে ভাইয়া। আপু, তোমার ছেলে যেটা করেছে সেটার কি বলবে? আমার মেয়ের নামে তো কলঙ্ক লেগে গেল। এখন আমি কি করব? যেটা তোমরা ভালো মনে করবে সেটা। আমরা তাছাড়া আর কি বলবো? হর মতন কুলাঙ্গারকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। শিখা, বলছিস যে ও নীলকে বিয়ে করবে। তোমরা যদি রাজি থাকো তাহলে ওর সাথেই ওর বিয়ে দেব। শিখা মামুনি, তুই কি তোর নিজের ইচ্ছে ওই কুলাঙ্গারকে বিয়ে করতে চাস? হ্যাঁ খালা, যেহেতু ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে তাই ওকে বিয়ে করতে চাই। তাছাড়া আমার আর কিছু করার নাই, কেননা এই কথা শুনে নিশ্চয়ই আমাকে কেউ বিয়ে করতে চাইবে না। ঠিক আছে, আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি। কালকে তোদের বিয়ে হবে। তারপর রাতুল আর সুমন বাসায় চলে গেল। আর অন্যদিকে এদের এসব কথা সাদিয়া আড়াল থেকে শুনছিল। তারপর সব কথা শুনে নীলের রুমে চলে গেল আর বলল, ভাইয়া, তোর সাথে শিখার বিয়ে দিতে চায়। মা, আব্বু আর শিখা নিজেই বলেছে। কি বলিস এসব? হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছি। আমি তোর জন্য পানি আনতে গিয়ে এসব কথা শুনতে পাই। আর আব্বু কাল তোদের বিয়ের ব্যবস্থা করবে বলেছে। কিন্তু এখন আমি কি করব? ভাইয়া, তুই এই বাসা থেকে চলে যা ভাইয়া। কিন্তু আমি যাব কোথায়? দেখ ভাই, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই চলে গেলে হয়তো আমারও ভালো লাগবে না, কিন্তু তুই যদি না যাস তাহলে তোর এই বাড়িতে কোনো দাম থাকবে না, আর আমি তোকে এই অবস্থায় দেখতেও পারবো না। তুই রাতুল ভাই আর সুমন ভাইকে সব কিছু বল, দেখবি তারা একটা ব্যবস্থা করে দিবে। তুই রাতুল আর সুমনকে কল কর একসাথে। নীলের কথা মতো সাদিয়া দুজনকে কনফারেন্সে কল লাগালো। ভাইয়া, তোমাদের দুজনকে কিছু বলতে চাই। ঠিক আছে, কি বলবি বল। এই বলে নীল ওদেরকে সবটা খুলে বলল। দোস্ত, ঢাকায় আমার মামার বাড়ি, ওখানে তুই চলে যা। ওখানে তুই অনেক ভালো থাকবি। আর ওদের কোনো ছেলে নেই, সেখানে তুই নিজের ছেলের মতো থাকবি। হ্যাঁ রে মামা, সুমন ঠিকই বলেছে, তুই ঢাকা চলে যা। ঠিক আছে দোস্ত, তুই আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিস। হ্যাঁ, পাঠিয়ে দিব। আর তুই কখন বের হবি? আমরাও তোর সাথে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত। আমি রাত্রিবেলায় বের হব, তোদেরকে কল করলে তোরা চলে আসিস। ঠিক আছে দোস্ত, তুই কল করিস, আমরা আছি আর সব সময় থাকবো। এই বলে কল কেটে দিল। ভাইয়া, তোর ব্যাগপত্র কি গুছিয়ে দেব? বেশি কিছু দেবার দরকার নেই, আমার সার্টিফিকেটগুলো দিস। আমি যখন এখান থেকে চলে যাব কলেজে গিয়ে আমার টিসিটা এনে রাতুলকে বা সুমনকে দিবি। ঠিক আছে ভাইয়া। এই বলে সাদিয়া নীলের ব্যাগটা গুছিয়ে দিল। রাত্রিবেলা
এই নে ভাইয়া, খেয়ে নে। আমার জন্য তো ঠিক এনেছিস, তার আগে বল তুই কি খেয়েছিস? না রে ভাইয়া, এখনো খাইনি, তোর সাথে খাবো বলে। সেটা তো আমি জানি, ওরা আমার জন্য খাবার বা কিসের জন্য দেবে, এটা তো তোর ভাগের খাবার, তুই খা, আমাকে আর দিতে হবে না, আমি পরে খেয়ে নেব। না রে ভাইয়া, তুই যদি না খাস তাহলে আমিও আর খাবো না। আগে তুই খা, তারপর আমি খাবো। ঠিক আছে, আমি তোকে খাইয়ে দিচ্ছি, আর তুই আমাকে খাইয়ে দে। এই বলে দুজনকে খাইয়ে দিল। রাত 2টোর সময় নীল, সুমন আর রাতুলকে কল দিয়ে ডেকে নিল। কিছুক্ষণ পর বাসার নিচে রাতুল আর সুমন এসে নীলকে নিয়ে চলে গেল। বাসা থেকে যাওয়ার সময় সাদিয়া নীলকে জড়িয়ে কান্না করতে লাগলো। ভাইয়া, তুই ভালো করে যাস, আর আমার সাথে ফোনে কথা বলবি তুই। দূর পাগলি, কান্না করে না, আমি ভালোভাবে চলে যাব। আর সুমন আর রাতুল তো আছেই, ওরা তো তোর ভাইয়ের মতোই, তাই না? আর আমার সাথে কথা বলে দিবে ওরা। ঠিক আছে ভাইয়া, তুই ভালোভাবে যাস। নীল সাদিয়াকে বিদায় দিয়ে চলে গেল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে ঢাকার একটা বাস ধরিয়ে দিল নীল আর বলল, দোস্ত, তোর মোবাইলে মেসেজ করে দিয়েছি, ওই অ্যাড্রেসে যাবি আর ওই নাম্বারে কল করবি, দেখবি একজন মধ্যবয়স্ক লোক তোকে নিতে আসবে। ঠিক আছে দোস্ত, তোদের এই উপকার আমি কখনো ভুলবো না রে ভাই। ধুর হালা, কি কথা বলিস? বন্ধু হয়ে যদি তোর পাশে না থাকি তাহলে কে থাকবে বল? তারপর রাতুল আর সুমনকে বিদায় দিল নীল। প্রায় 11 ঘন্টা পর চলে এলো ঢাকায়। নীল বাস থেকে নেমে একটা রিক্সা ধরে ওই এড্রেসে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই চলে এলো বাসার নিচে। তারপর কল দিল সুমনের দেওয়া নাম্বারটাতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি নীল? হ্যাঁ আঙ্কেল, আমি নীল, আমি আপনার নিচের বাসার দাঁড়িয়ে আছি। ঠিক আছে, 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। এই বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক এসে নীলকে বলল, তুমি কি নীল? হ্যাঁ আঙ্কেল। আমার সাথে এসো। এই বলে লোকটি নীলকে সঙ্গে করে নিয়ে বাসার ভিতরে চলে গেল। তুমি কি নীল? হ্যাঁ আন্টি, আমি নীল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। এইসব কথা বলছিল তখনই একটা পিচ্ছি মেয়ে দৌড়ে এসে নীলের কোলে উঠে পড়ল আর বলতে লাগলো, তুমি কি আমার নীল ভাইয়া? হ্যাঁ আমি তোমার নীল ভাইয়া। তোমার নাম কি পিচ্ছি? আমার নাম সুমাইয়া। আমাকে একদম কিচ্ছু বলবে না, আমি ক্লাস 3-তে পড়ি। সুমাইয়া, তোর ভাইয়াকে একটু রেস্ট নিতে দে, ও তো বাইরে থেকে এলো। তাতে কি হয়েছে? আমি তো ভাইয়ার সাথে থাকবো। ঠিক আছে পিচ্ছি, তুমি আমার সাথে চলো। নীলকে একটা রুম দেখিয়ে দিল আন্টি। আপনাদের তো পরিচয় বলতে ভুলে গেছি। এখানে আন্টি হলো মিসেস রাহিমা আর ওনার হাজব্যান্ড মিস্টার কাবিরুল। এবার গল্পে ফেরা যাক। এই রুমে তুমি থাকবে আজ থেকে। আর একটা কথা, তুমি আমাকে মামি বলে ডাকতে পারো, কেননা যেহেতু আমরা তোমার বন্ধুর মামার মামি, তার জন্য। ঠিক আছে, এবার থেকে মামা মামি বলে ডাকবো। মিসেস রাহিমা আর কিছু না বলে চলে গেল। আর এদিকে নীল ফিরে সুমাইয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এই নীল, ওঠো, কিছু খেতে হবে তো। তুমি কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছো। সরি মামা, আমার মনে ছিল না, এখন উঠে পড়েছি, তাহলে খাবো, কিন্তু সুমাইয়া তো এখনো ঘুমাচ্ছে। তার আগে একটা কথা বলো, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকছিলে, আর এখন মামা বলে ডাকছো কেন? মামি বলেছে তাই, আর যেহেতু আপনি আমার বন্ধুর মামা, সেহেতু আমারও মামা। তাহলে আপনি বলছো কেন? তুমি করে বলবে এবার থেকে। আর সুমাইয়াকে আমার কোলে দাও। ঠিক আছে মামা। তারপর নীল সুমাইয়াকে মিস্টার কাবিরুলের কাছে দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বসো বাবা এখানে। নীল চেয়ারে বসে মিসেস রাহিমা খাবার বেড়ে দিলেন। খাবার খাওয়ার মাঝে মিস্টার কাবিরুল বলে উঠল, আচ্ছা নীল, তুমি কি এখানকার কলেজে ভর্তি হবে? হ্যাঁ মামা, কিন্তু মামা আমাকে তার আগে একটা কাজ খুঁজতে হবে। তোমাকে আর কষ্ট করে কাজ বুঝতে হবে না, তুমি আমার অফিসে কাজ করবে, আর বাকি টাইমটা তুমি কলেজে পাঠাবে। তাহলে তো তোমার পড়ালেখা হবে আর কাজ করাও হবে। সত্যি বলতে কি মামা, তোমাকে ধন্যবাদ দেওয়ার আমার কাছে কোনো ভাষা নেই। এখানে ধন্যবাদ দেওয়ার জন্য তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি করে দেবে। আর কোনো কিছু লাগলে বা কোনো কিছু প্রবলেম হলে আমাকে জানাবে। ঠিক আছে মামা। এভাবেই কথা বলতে বলতে খাবার পর্ব শেষ করলো। নীল রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সুমন আর রাতুল এসে নীলের ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে গেল।
নীলের এভাবে চলে যাচ্ছিল দিনকাল। কলেজ আর অফিস প্রায় 1 মাস পর রোড পার হবার সময় নীলকে একটা গাড়ির সাথে ধাক্কা মেরে দিল। তখনই ওই গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে নীলকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেলেন হসপিটালের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর দেখেন রফিক সাহেব, দুঃখের সহিত জানাতে হচ্ছে যে এই রোগীকে আমরা বাঁচাতে পারবো না। একমাত্র আমেরিকা ছাড়া এর কোনো ট্রিটমেন্ট হবে না। তাহলে আমি এখন কি করব? আপনি ফ্লাইটের ব্যবস্থা করুন, আমি ততক্ষণের জন্য রোগীকে স্যালাইন ও ইঞ্জেকশন দিয়ে রাখছি। আপনি যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি ফ্লাইটের ব্যবস্থা করুন। ঠিক আছে ডক্টর, আমি এখনই ব্যবস্থা করছি। এই বলে রফিক সাহেব তার ব্যবসায় ব্যবহৃত ফ্লাইটের পাইলটকে কল করল। জি স্যার বলেন, আপনি তো এই সময় ফোন করেন না। তুমি এই মুহূর্তে ফ্লাইটটা রেডি করো, আমি আমেরিকায় যাব। স্যার, কোনো কিছু হয়েছে কি? হ্যাঁ হয়েছে, তুমি যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি ব্যবস্থা করো। আমি কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি আসুন। রফিক সাহেব কল কেটে দিয়ে ডক্টরের কেবিনে চলে গেলেন। ডাক্তার সাহেব, ফ্লাইটের ব্যবস্থা হয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে ওকে এখান থেকে নিয়ে যেতে দিন তাহলে আমি নিয়ে যেতে পারি। সব কিছু রেডি করাই আছে, আপনি এক্ষুনি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার, আমি তাহলে নিয়ে যাচ্ছি। জি আপনি নিয়ে যান। আমি ওখানকার একজন ডাক্তারকে ফোন করে বলে দিয়েছি, উনি সব কিছু ব্যবস্থা করে দেবেন আপনাকে। ধন্যবাদ ডাক্তার। এই বলে রফিক সাহেব চলে গেল অ্যাম্বুলেন্স করে এয়ারপোর্টে গিয়ে কোনো কিছু অপেক্ষা না করে ফ্লাইটে উঠে বসল। তৎক্ষণাৎ ফ্লাইট টেক অফ করলো। প্রায় 20 ঘন্টা পর আমেরিকার এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করলো। ওখান থেকে অ্যাম্বুলেন্স করে রফিক সাহেব নীলকে নিয়ে চলে আসলো আমেরিকার সবচেয়ে বেস্ট হসপিটাল মায়ো ক্লিনিক রচেস্টারে। ওই হসপিটালে নীলকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। প্রায় 4 ঘন্টা পর ডক্টর বের হয়ে এসে বলল, Your patient will forget everything before this head injury. This is his memory injury. We last how did your patient have the accident? এখানে কিছু কিছু কথা ইংলিশে হবে, তাই আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলাতে বলে। জি ডাক্তার, আমার রোগীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনার রোগী আগে সব কিছু ভুলে যাবে। তবে কি আগের কথাগুলো আর মনে করবে না? দেখেন রফিক সাহেব, আমি অনেক চেষ্টা করেছি বাট ওইটা করতে পারিনি। ভবিষ্যতেও কোনো সময় যদি ওই একই জায়গায় আঘাত লাগে তাহলে 80% চান্স আছে যে ওর সব স্মৃতি আবার ফিরে আসবে। আমি অপারেশন করেছি, এখন আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না। একটু চেষ্টা করে দেখেন না, যদি আগেকার সব কিছু ফিরে আসে। যদিও আমরা চেষ্টা করেছি, তবে এর থেকে বেশি কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ আমাকে দিবেন না, আমরা তো মাত্র উসিলা। আপনি ওই উপরওয়ালাকে ধন্যবাদ দিন। তারপরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমি আর ওকে বাঁচাতে পারতাম না। কি যে বলেন রফিক সাহেব। এভাবে কিছু কথা বলল। আচ্ছা ডক্টর, ওর জ্ঞান ফিরবে কখন? মিনিমাম 5 ঘন্টা পর জ্ঞান ফিরবে। এখন আপনি ওর কেবিনে বা বাইরে বসে থাকতে পারেন। রফিক সাহেব আর কিছু বলল না, বলে নীলের কেবিনে গিয়ে বসল। এভাবে প্রায় 5 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু নীলের এখনো জ্ঞান ফিরে এলো না। এদিকে রফিক সাহেব একটু বাহিরে বসতে চলে গেলে বেশ কিছুক্ষণ পর একজন নার্স এসে রফিক সাহেবকে বলল, স্যার, আপনার রোগীর জ্ঞান ফিরেছে। নার্সের মুখে এ কথা শুনে রফিক সাহেব তাড়াহুড়ো করে নীলের কেবিনে চলে গেল। কেবিনে ঢুকতেই দেখলো নীল ছটফট করছে। আপনি কি? আমি এখানে কি করছি? আমি রফিক চৌধুরী, তোমার আঙ্কেল। তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে, তারপর তোমাকে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে। কিন্তু কোথায়? আর আমি এখানে কিভাবে আসলাম? কি করে? আমি কোথায় থাকতাম? তুমি এখন রেস্ট নাও, তাহলে সব কিছু মনে পড়ে যাবে। ডাক্তার, ডাক্তার। রফিক সাহেবের ডাক শুনে ডক্টর নীলের কেবিনে প্রবেশ করল। ডাক্তার সাহেব, ও কি এরকম সবসময় করবে? সব সময় হয়তো করবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি একটা গমের ইঞ্জেকশন দিচ্ছি, জ্ঞান ফিরলে একটু স্বাভাবিক আচরণ করবে। ঠিক আছে ডক্টর। ডক্টর ইঞ্জেকশন দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। প্রায় 3 ঘন্টা পর নীলের আবার জ্ঞান ফিরল। তোমার জ্ঞান ফিরেছে? আপনি কে? আমি কে? আমি এখানে কি করছি?
নীলের এরকম কথা শুনে রফিক সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আমি তোমার আঙ্কেল, আর তোমার নাম সাগর, আর তোমাকে এখানে আমি নিয়ে এসেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে। তাহলে আমার নাম সাগর। আমি বাসায় কখন যাব? তুমি এখানে কিছুদিন থাকো, তারপর তোমাকে বাংলাদেশে নিয়ে যাব। বাংলাদেশ? কোথায়? আমি এখন কোথায় আছি? তুমি এখন রেস্ট নাও, দেখবে সব কিছু মনে পড়ে যাবে। রফিক সাহেবের কথা মতো নীল চুপ হয়ে থাকলো। আর এদিকে রফিক সাহেব ডক্টরের কেবিনে চলে গেল। আসতে পারি ডক্টর? জি আসুন। রফিক সাহেব গিয়ে একটা চেয়ারে বসলো, তারপর বলতে লাগলো, আচ্ছা ডক্টর, ওর কি কিছু মনে করবে না? মনে পড়বে, সব কিছুই আস্তে আস্তে মনে পড়বে। আপাতত 2 দিন রেস্ট নিলে সব কিছুই একটু আধটু মনে পড়বে, হয়তো ফ্যামিলি সব কিছু ভুলে যেতে পারে। ধন্যবাদ ডক্টর। আর ওকে কি বাংলাদেশে নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারেন, তবে আরও 2 দিন পর। তারপর রফিক সাহেব নীলের কেবিনে চলে গেল। চলুন ততক্ষণে আমরা অন্যদিক থেকে ঘুরে আসি। অন্যদিকে সুমাইয়ার আব্বু, তুমি নিলয়কে কল করে তো দেখো কখন আসবে। সময় তো হয়ে গেছে, কিন্তু এখনো তো এলো না। তুমি একটু দেখো তো। মিসেস রাহিমের কথা শুনে মিস্টার কাবিরুল নীলের ফোনে কল দিল, কিন্তু নীলের ফোন বন্ধ বলছে। নীলের ফোন বন্ধ বলছে, কি করবে এখন? তুমি একটু এগিয়ে গিয়ে দেখো। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। মিস্টার কাবিরুল অনেক খোঁজাখুঁজির পরেও নীলকে খুঁজে পেল না। তখন সুমনকে কল দিল আর বলল, সুমন, তোকে কি নীল কল করেছিল? কেন মামা, কিছু কি হয়েছে? নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে কল করে দেখো। ওকে অনেকবার কল করে দেখেছি, কিন্তু ওর ফোন বন্ধ। ঠিক আছে মামা, এখন রাখছি। আমি আর রাতুল কাল তোমাদের ওখানে যাব। ঠিক আছে, আয়। এ বলে কল কেটে দিল। তারপর বাসায় চলে গেল। বাসায় ঢুকতেই নীলের কি খোঁজ পেলে? না গো, খোঁজ পেলাম না। অনেক খোঁজাখুঁজি করেছি, তাও পাইনি। কালকে সুমন ও তার বন্ধু এখানে আসবে। ঠিক আছে, ছেলেটার যে কি হলো কে জানে। এমন তো নয় ও কোথাও গেছে। কিন্তু যাবে কি করে? ও তো কোনো সময় কাউকে না বলে কোথাও যায় না। পুলিশকে কি জানিয়েছো? না, জানাইনি। কেন? পুলিশকে জানালে তো পারতে। না, আমি যতটুকু জানি ওর ফ্যামিলিতে প্রবলেম আছে, সেজন্য আমি জানাইনি। ঠিক আছে, এসো খাবার খেয়ে নেবে। মিস্টার কাবিরুল আর কিছু না বলে খাবার টেবিলে গিয়ে বসলো। আর এইদিকে সাদিয়া, তুমি আজকে বিকালে খেলার মাঠে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাইয়া? তুমি আগে আসো, তারপর বলবো। ঠিক আছে ভাইয়া, বিকালবেলায় আমি যাব। এ বলে সাদিয়া কল কেটে দিয়ে নিচে চলে গেল। তারপর নিজের খাবার নিয়ে নিজের রুমে চলে এলো। কেননা নীল এই বাসা থেকে যাওয়ার পর সাদিয়া বাড়ির কারোর সাথে কথা বলে না। সবাই জানে সাদিয়া নীলকে বেশি ভালোবাসত, সেজন্য ফ্যামিলির কেউ কিছু বলে না। কেউ কিছু বলতে এলে সাদিয়া তাকে অপমান করে, সেজন্য আর কেউ কিছু বলতেও পারে না। সুমন, সাদিয়া কি বললো? ও আসবে বিকেল বেলায় খেলার মাঠে, তখন না হয় ওকে সবটা বুঝিয়ে বলবো। কিন্তু দোস্ত, নীল কোথায় যাবে? আমার জানা মতো তো কোনো কিছু ভালো করে চেনে না। হ্যাঁ রে দোস্ত, সেটা আমিও ভাবছি, কিন্তু ওর কোনো বিপদ হলো না তো? না রে দোস্ত, আমাদের বন্ধুর কিছুই হতে পারে না। আল্লাহর কাছে দোয়া কর যেন ও ঠিকঠাক থাকে। হ্যাঁ রে দোস্ত, দোয়া করি যেন আমাদের বন্ধু সবসময় সুস্থ থাকে। চল এখন বাসায় যাওয়া যাক, বিকালে খেলার মাঠে চলে আসবি। ঠিক আছে দোস্ত। এই বলে দুজন দুজনকে বিদায় দিয়ে চলে গেল নিজ নিজ বাসায়। বিকেল বেলায় খেলার মাঠে তিনজন মিলে বসে আছে। কি করে বলবো ভেবে পাচ্ছি না। কি এমন কথা ভাইয়া যে তুই ভেবে পাচ্ছিস না? আমি বলছি, হ্যাঁ ভাই বলো। নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ভাইয়া কোথায় গেছে? সেটা আমরাও জানি না। ওকে কল দিচ্ছি, কলও পাচ্ছি না। ওকে সুমনের মামাকেও বলেছি, উনি অনেক খোঁজাখুঁজি করেও নীলকে পায়নি। তাহলে ভাইয়া কোথায় গেছে? সাদিয়া, তুমি কান্না করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। নীল দেখবে আবার আমাদের কাছে ফিরে এসেছে। কিন্তু ভাইয়া তো কিছুই চেনে না। ভাইয়া এখন কোথায় যাবে? কোনো বিপদ হলো না তো? না বোন, নীলের কিছু হবে না, তুই দেখিস। নীল দেখবি আবার আমাদের কাছে ফিরে এসেছে।
ভাইয়া তুই কোথায় গেলি? এই বলে সাদিয়া হাউমাউ করে কান্না করতে লাগলো। তখন রাতুল আর সুমন গিয়ে সাদিয়াকে কোনো রকম সামনে নিল। সুমন, সাদিয়াকে নিয়ে চল বাসায়। ভাইয়া তোমরা খুঁজো, ভাইয়া দেখবে এখানে কোথাও আছে, আমাদের থেকে লুকিয়ে। আমি এখন বাসায় যাব না, কিছুক্ষণ পর যাব। ঠিক আছে, তুমি এখানে কিছুক্ষণ আমাদের সাথে বসো, তারপর না হয় বাসায় যাবে। ভাইয়াকে খুঁজে বের করে আমার কাছে এনে দাও। তুই শান্ত হ, এখন দেখবি নীল ঠিক চলে আসবে আমাদের কাছে। এভাবে দুজনে মিলে সান্ত্বনা দিল বেশ কিছুক্ষণ পর। সাদিয়া চুপ করল। তারপর বাসায় পৌঁছে দিল সুমন আর রাতুল। তুমি ভালোভাবে থেকো আর মন খারাপ করো না, কোনো কিছু হলে আমাদেরকে কল করিও। ঠিক আছে ভাইয়া। তারপর সাদিয়া বাসার ভিতরে চলে গেল আর সুমন আর রাতুল চলে এলো তাদের খোঁজাখুঁজির মিশনে। এভাবে প্রায় 1 মাস চলে গেল, কিন্তু নীলের খোঁজ কেউ পেল না। অন্যদিকে সাগর, এই সাগর, জলদি ওঠো, নাস্তা করতে হবে তো। তুমি অফিসে যাবে না? আর একটু ঘুমায় দাও। কয়টা বাজে একবার দেখেছো? আবার তুমি বলছো যে আরেকটু ঘুমাই। কেন, কয়টা বাজে? মনে হয় 7টা বাজে। আর তুমি আমাকে এত তাড়াতাড়ি তুলোতে এসেছো? কয়টা বাজে? 7টা 8টা না। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। এ বলে ফারিয়া ওয়াশরুম থেকে 1 বালতি পানি নিয়ে সাগরের উপর ঢেলে দিল। এদিকে সাগরের উপর পানি পড়তেই সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। তাই বলে আমার উপর পানি ঢেলে দিবা? তো কি করব? এত ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। ফারিয়ার কথা মতো সাগর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বাজে। আমাকে আরেকটু আগে উঠে দিতে পারলে না? আঙ্কেল তো মনে হয় অফিসে চলে গেছে। যাবে না তো তোমার জন্য বসে থাকবে? তুমি কখন উঠবে কি উঠবে না? আর তোমাকে আমি আগে কেন উঠে দেয়নি তুমি জানো? মা কতবার তোমাকে উঠিয়ে দিয়ে গেছে, কিন্তু তুমি ওঠোনি। শেষমেশ আমি এসে তোমাকে এভাবে ঘুম থেকে ওঠাতে বাধ্য হলাম। ঠিক আছে আপু, আপনার মতো ভালো আপু আর কেউ হতে পারে না। কি বললি? আমি আপু? তবে রে। এ বলে সাগরকে যে মারতে যাবে তখনই সাগর দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে তুই যদি আর একবার আমাকে আপু বলিস তাহলে তোকে আমি ছাড়বো না, এই বলে দিলাম। উপরের কথাটা বলে ফারিয়া রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ফারিয়াকে এভাবে রাগী লুক নিয়ে আসতে দেখে মিসেস জাহানারা বেগম বলল, কি রে মা, এভাবে রেগে আছিস কেন? তো কি করব? তুমি জানো না ওই বজ্জাত আমাকে আবার আপু বলে। ফারিয়ার কথা শুনে মিসেস জাহানারা বেগম হাসতে লাগলো। আমাকে কি জোকার মনে হয় যে হাসছে এমন করে? না রে মা, আপু বলেছে তা কি হবে? মা, তুমি তো বেশ জানো আমি ওকে কতটা ভালোবাসি, তাও কেন ও বুঝতে পারে না? দেখ মা, ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই যতদিন না তোকে ভালোবাসে ততদিন তুই জোর করে কিছু বলিস না। ঠিক আছে মা, দেখো ও চলে এসেছে, নাস্তা দিই। ফারিয়া সাগরকে দেখিয়ে উপরের কথাটা বলে, ঠিক আছে যা, তোর হবুবারকে নাস্তা দে। মা তুমিও না। এই বলে ফারিয়া খাবার টেবিলের কাছে চলে গেল। তাহলে তোমার ঘুম পুরোপুরি গেছে না এখনো আছে? কই গেলে? তুমি তো আমাকে ভালো করে ঘুমাতেই দিলে না। আবার একই কথা? ফারিয়ার চোখ রাঙানি দেখে সাগর বলল, ঠিক আছে, আমার ঘুম পুরো হয়ে গেছে। এই না হলো আমার জানু মনু। কি বললে? কই কিছু না তো, তুমি নাস্তা করে নাও। সাগর আর কিছু না বলে নাস্তা করে নিল। তারপর অফিসে চলে গেল। তাহলে এসেছো? সাগর অফিসে ঢুকতেই রাফিক সাহেব বলে উঠল সাগরের কথাটা। হ্যাঁ আঙ্কেল, আমি এসেছি। তারপর সাগর গিয়ে চেয়ারে বসে অফিসের কাজ করতে লাগলো। ততক্ষণে আপনাদেরকে পরিচয়টা দিয়ে দেই। রফিক চৌধুরী অর্থাৎ ফারিয়ার বাবা আর মা জাহানারা বেগম। আর ফারিয়ার পুরো নাম ফারিয়া আক্তার জান্নাত। আপাতত এতটুকুই থাক, পরে না হয় সাগরের পরিচয়টা জানতে পারবেন। সাগর, কালকে একটা ডিল আছে, ওটাতে তুমি যাবে। না আঙ্কেল, আমি কোনোদিনও যাব না। আর আপনাকে কিছু কথা বলতে চাই। কি কথা বাবা? আঙ্কেল, বাসায় গিয়ে না হয় বলবো। ঠিক আছে। বিকেলে বাসায় ফিরে নাস্তা করার সময় রফিক সাহেব সাগরকে উদ্দেশ্য করে বলে ওঠে,
সাগর, তুমি জানো কি বলতে চেয়েছিলে? আঙ্কেল, আমি বলতে চেয়েছিলাম যে আমি নিজে একটা বিজনেস করতে চাই। এটা তো ভালো কথা। তা তুমি কিসের বিজনেস করবে? টেক্সটাইলের বিজনেস। তাছাড়াও নিজের গার্মেন্টস ফ্যাক্টরি খুলবো। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। আমি তোমাকে সবসময় সাপোর্ট করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মতামত দেওয়ার জন্য। তুমি কবে থেকে চালু করবে? আজকে কিছু বিল্ডিং দেখতে যাব, তুমিও আমার সাথে যাবে। ঠিক আছে বাবা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল রফিক সাহেব আর সাগর বিল্ডিং দেখার উদ্দেশ্যে। সবকিছু ঠিকঠাক করে প্রায় রাত হয়ে গেল বাসায় ফিরতে। তাহলে তোমরা এসেছো আর সব কিছুকে ঠিকঠাক হয়েছে? হ্যাঁ রে মা, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, এখন ডিনার করে নাও। অনেক ক্লান্ত তোমরা, তাড়াতাড়ি ঘুমাবে। ঠিক আছে মা, তুই খাবার বা আমরা ফ্রেশ হয়ে আসি। তারপর দুজনে মিলে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসল। খাওয়া দাওয়া শেষ করে সাগর রুমে শুয়েছিল, তখনই আসতে পারি? কি ব্যাপার, তুমি এত রাতে আর আমার রুমে আসতে কোনো পারমিশন লাগবে না। এমনি আসলাম তোমাকে দেখতে। মনে হয় যেন কিছু বোঝো না, সব ঠং। ঠিক আছে, এবার তাহলে যাও, আমি ঘুমাবো। ঘুমাবে তো আমি কি করব? তুমি এই রুমে কেন এসেছো তাহলে? কেন তুমি না জানার ভান করে থাকো বলো তো? তুমি কি বুঝতে পারো না কিছু? দেখো ফারিয়া, তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু আমি যতটুকু জানি আমি তোমাদের বাড়িতে আশ্রয়ে আছি। কি করে পারি যেই থালাতে খাচ্ছি সেই থালাতে ফুটো করতে? কেন, কি হবে? মা বাবা তো কিছু বলবে না, আমি যেটা বলবো সেটাই। দেখো ফারিয়া, আমি আঙ্কেলকে না জানিয়ে কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি মা আব্বাকে কাল বলবো। এই বলে ফারিয়া নিজের রুমে চলে গেল। পরের দিন সকালে নাস্তা করার সময় ফারিয়া বলে উঠল, মা বাবা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে বলো? আমি সাগরকে বিয়ে করতে চাই। আমরা তো রাজি, কিন্তু সাগরকে তোকে বিয়ে করতে রাজি আছে? ওকে আর বলে কি হবে, ও তো তোমার ভয়ে কিছুই বলতে পারছে না। সাগর, তুমি কি ফারিয়াকে বিয়ে করতে চাও? দেখেন আঙ্কেল আন্টি, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা আমি মাথা পেতে মেনে নেব। সামান্য ও বিয়ের কথাটা আমাকে আপনি না জিজ্ঞেস করলেও পারতেন। আপনি আমাকে যার সাথে বিয়ে দেবেন আমি মাথা পেতে মেনে নেব। ঠিক আছে বাবা, সামনের মাসে তোমাদের বিয়ের দিন ঠিক করেছি। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করেন। ঠিক আছে বাবা, সামনের মাসের শুক্রবার 1 তারিখ, ওই দিন তোমাদের বিয়ে। আজ তো এই মাসের 28 তারিখ। তোমরা দুজন শপিং করে স্টার্ট করে দাও। আন্টি, আমার শপিং করতে হবে না, সব কিছু তো আছেই। তোমার শপিং করতে না হলেও আমার করতে হবে, সেজন্য কাল আমার সাথে শপিং করতে যাবে। ঠিক আছে। এভাবে কথা বলতে বলতে সকালের নাস্তা সবাই মিলে শেষ করলো। রাতে সাগর তার রুমে শুয়ে আছে। তখনই ফারিয়া রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। তুমি এত রাতে এই রুমে কি করছো আর দরজা কেন আটকালে? বারে, 2 দিন পর বিয়ে। আমি ভেবেছিলাম আরো 6 মাস তোমার সাথে প্রেম করব, কিন্তু আর হলো না। তাই একটু রোম্যান্স করতে চলে এলাম। এই বলে ফারিয়া নীলের উপর উঠে চারঠো ট্যাগ করে দিল। স্যারও আমাকে কিন্তু কে শুনে কার কথা? ফারিয়া তো তার নিজের কাজে ব্যস্ত। প্রায় 10 মিনিট পর ফারিয়া সাগরকে ছেড়ে দিল। কেমন লাগলো গো মিষ্টিটা? এভাবে কেউ কিস করে? আর একটু হলে তো দম বন্ধ হয়ে পুরো কথাটা বলার আগেই ফারিয়া সাগরের ঠোঁটে আঙুল রেখে বলল, এই কথা আর জীবনেও মুখে আনবে না, বুঝলে? হুম। তারপর ফারিয়া আবার সাগরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমাকে সারা জীবন এভাবে ভালোবেসে যাবে তো? তোমাকে সারা কাকে ভালোবাসবো বলো? তুমি তো আমার একমাত্র ভালোবাসা, যাকে প্রথম দিন থেকে একটু একটু করে ভালোবাসি। তার মানে তুমি আমাকে আগের থেকে ভালোবাসো? হ্যাঁ রে পাগলি, এখন তুমি নিজের রুমে যাও। না, আমি আজকে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, তোমার রুমে। আঙ্কেল আন্টি দেখলে কি বলবে? তারা আবার কি বলবে? তারা তো ভালো করেই জানে। সাগর আর কিছু বলল না। ফারিয়া সাগরের বুকে মাথা রেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সাগরের রুমে দরজা ধাক্কাচ্ছে মিসেস জাহানারা বেগম। সাগর, সাগর, ঘুম থেকে ওঠ। আর তুমি তো কোনোদিন দরজা লাগিয়ে ঘুমাও না। এসব বলেই ডাকতেছে আর দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে। এদিকে দরজার ঠকঠকানির আওয়াজে ফারিয়া ঘুম ভেঙে গেল।
ফারিয়া বিছানা থেকে উঠে চোখ ডলতে ডলতে রুমের দরজাটি খুলে দিল। আর এদিকে মিসেস জাহানারা বেগম ফারিয়াকে এই রুমে দেখে বলল, তুই এই রুমে কি করিস? আমার রুমে আমি থাকবো না, তা কে থাকবে? এটা তোর রুম নয়, এটা সাগরের রুম। ও, রাত্রে ওর সাথে আড্ডা দিচ্ছিলাম তো, তাই ঘুমিয়ে পড়েছি এই রুমে। ঠিক আছে, সাগরকে তুলে নিয়ে নিচে আয়। এই বলে মিসেস জাহানারা বেগম নিচে চলে গেল। আর এদিকে ফারিয়া ও সাগর ফ্রেশ হয়ে নিচে চলে এলো। তখনই রফিক সাহেব নীলকে উদ্দেশ্য করে বলল, তুমি কি আজ অফিসটা দেখতে যাবে? হ্যাঁ আঙ্কেল, একটু যেতে হবে। তোমরা দুজনই কি শুরু করলে বলো তো? কই কি শুরু করলাম? কোথায় খাবার খাবে কিনা, আর তোমরা কথা বলা চালু করে দিলে। ঠিক আছে, খাবার খাও। মিসেস জাহানারা বেগম আর কিছু না বলে সবাইকে খাবার বেড়ে দিল। খাবার দাওয়া শেষ করে নীল আর রফিক সাহেব বের হতে যাবে তখনই, আমিও তোমার সাথে যাব। ঠিক আছে চলো। এ বলে তিনজন মিলে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর চলে এলো নতুন অফিসের সামনে। তারপর সবটা ঘুরে ঘুরে দেখল যে প্রায় কাজ কমপ্লিট করে দিয়েছেন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাসায় চলে এলো। সাগর, শপিং করতে যেতে হবে তো। ঠিক আছে চলো। আঙ্কেল আপনি যাবেন? তুই বাবাকে না ডাকছিস রে? কোথায় ভাবলাম দুজন মিলে রোম্যান্স করতে করতে যাব, কিন্তু না বাবা, তোমরাই যাও, আমি আর তোমার আন্টি পরে যাব। আব্বু, তুমি আমার মনে কথাটা শুনেছো? তুমি মনে মনে আবার কি বিড়বিড় করছো? কিছু না, চলো। তারপর দুজন মিলে গাড়িতে এসে বসে। সাগর গাড়ি চালাচ্ছে। তখনই ফারিয়া সাগরের পাশে বসে ঘাড়ে মাথা রাখে। আমি ড্রাইভ করছি তো। তো কি হয়েছে? তুমি তো আমার গুরু মুরু একমাত্র জামাই। এখনো বিয়ে হয়নি। হ্যাঁ তো কি হয়েছে, 2 দিন পর তো বিয়ে হবে। এভাবে কথা বলতে বলতে শপিং মলে চলে আসলো। বেশ কিছুক্ষণ পর সাগর ফারিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার কি এতগুলো দোকানের মধ্যে একটা দোকানেও পছন্দ হয়নি? না, হয়নি। ওই দোকানটায় চলো। এই জন্যই বলে মেয়েদের সাথে শপিং করতে আসতে নেই। কি বললা? কই কিছু না তো, বলছি তোমার পছন্দ অনেক ভালো। হ্যাঁ, আমার পছন্দ অনেক ভালো, তার জন্যই তো তোমার মতো একজনকে পেয়েছি। আর পাম দিতে হবে না, চলো, অনেক টাইম হয়ে গেল। লাঞ্চের আগে বের হয়েছি, এখন দুপুর 2টা বাজে, তাও তোমার হয়নি। তুমি কি শপিং করবে না বাসায় যাবে? না, তুমি শপিং করো, তারপর না হয় যাবো। এসব কথা বলতে বলতে অন্য আরেকটা দোকানে চলে আসলো। ফারিয়া দেখে দেখে অনেক কটা ড্রেস পছন্দ হলো এখানে। এই দেখে সাগর বলল, তাহলে শেষমেশ তোমার পছন্দ হয়েছে? আমার শপিং হয়ে গেছে, এবার জেন্টসের দোকানে চলো। আমি কোনো শপিং করবো না, বাসায় তো অনেক আছে। যদি শপিং না করিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে চলো। তারপর চলে এলো জিন্সের দোকানে। ফারিয়া দোকানদারকে বলল, মামা, শেরওয়ানি দেখান। আর ফারিয়ার কথা মতো দোকানদার শেরওয়ানি দেখাতে লাগলো বেশ কয়েকটা। দেখার পর বুদো কালারের একটা শেরওয়ানি পছন্দ হলো ফারিয়ার। সাগর, এটা দেখো তো, তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমার যেটা ভালো লাগবে সেটা নাও, আর তোমার যেটা পছন্দ হয়েছে সেটাও আমার পছন্দ হয়েছে। মামা, এটা প্যাক করে দিন। তারপর আরো বেশ কিছু করে বাসায় চলে এলো। ওদেরকে দেখে মিসেস জাহানারা বেগম বলল, তোদের শপিং করতে এত সময় লাগে? তোমার মেয়েকে বলো সারাদিন শপিং করতে বললে তাও করবে মনে হয়। কেন, আমি কি একলা গিয়েছিলাম? তুমিও তো গিয়েছিলে। কেন, আমি তোমাকে বাসায় আসতে বলিনি? তোরা চুপ করবি? ফ্রেশ হয়ে আয়, খাবার খেতে হবে। ওরা দুজন আর কিছু না বলে রুমে চলে গেল। কিছুক্ষণ পর দুজন ফ্রেশ হয়ে নিচে আসলো। ওরা টেবিলে বসতেই মিসেস জাহানারা বেগম খাবার বেড়ে দিলেন। এভাবেই কেটে গেল দিনটা। সাগর বসে আছে ছাদে। তখনই মিসেস জাহানারা বেগম এসে বললেন, কি হয়েছে বাবা, তুমি এখনো এখানে কেন বসে আছো? না আন্টি, আমি ভাবছিলাম আমার অতীতের কিছু হয়েছিল বা আমার কোনো পরিবার আছে। দেখ বাবা, যেদিন তোর সব মনে পড়বে সেদিন না হলে ভেবে দেখিস। যা, রুমে যা। সাগর আর কিছু না বলে নিচে চলে এলো। বাসর ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে দাঁড়াতেই ফারিয়া এসে সালাম করল। সাগর ফারিয়াকে উঠিয়ে বলল,
আমাকে আর সালাম করতে হবে না, চলো 2 রাকাত করে নফল নামাজ পড়ে নেই। ঠিক আছে চলো। তারপর 2 রাকাত করে নফল নামাজ পড়ে খাটে বসল। তখন ফারিয়া সাগরকে উদ্দেশ্য করে বলল, তুমি কেন এভাবে মুখটা করে রেখেছো? আজকে আমার মনে হচ্ছে কোনো পরিবার আমার অতীত হয়ে আছে। দেখবে একদিন ঠিক তুমি তোমার পরিবারকে ফিরে পাবে। এখন চলো আমরা একটু রোম্যান্স করি। ফারিয়া সাগরকে আর কিছু না বলতে দিয়ে সাগরের উপর ঝাঁপিয়ে বলল, এর থেকে বেশি কিছু জানতে চেয়ে আমাকে লজ্জা দেবেন না। জানতে চাইলে বিয়ে করে নিন। পরের দিন সকালে সাগরের আগে ফারিয়া ঘুম থেকে উঠে পড়ল। দেখলো যে সাগরের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফারিয়া কোনো কিছু বলতে না দিয়ে নিজে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে এসে দেখলো সাগর ঘুমোচ্ছে। তাই সে তার ভেজা চুল দিয়ে সাগরের কানে মুখে সুরসুরি দিতে লাগলো। আর এদিকে সাগর কোনো কিছু টের পেয়ে ঘুম থেকে উঠে পড়লো আর বলল, আর একটু ঘুমাতে দাও। না গো, আর ঘুমানো যাবে না, তোমার তো অনেক কাজ আছে। ঠিক আছে, উঠছি। এই বলে সাগর ওয়াশরুমে চলে গেল। আর এদিকে ফারিয়া নিচে চলে গেল নাস্তা রেডি করতে। এমনি পার হয়ে গেল আরো 2 মাস। এখন সাগর দেশের নাম্বার 1 বিজনেসম্যান। সবাই সাগরকে এক নামে চিনে, কিন্তু আজ পর্যন্ত সাগরকে কেউ দেখেনি। অন্যদিকে স্যার, এই অফিসের মালিক কে নাকি আজ পর্যন্ত কেউ দেখেনি, কিন্তু আমি তো ওনার পিএ, তারপরেও আমিও দেখিনি, কিন্তু উনি কোথায় থাকে? এমএন ইন্ডাস্ট্রিজ বসের পিএ ম্যানেজারকে উদ্দেশ্য করে উপরের কথাটা বলল, জানি না কোন দিন উনি ফেস দেখাবেন। না, বলেছেন যেই দিন সব কিছু ঠিক করবে সেই দিন উনি ফেস দেখাবে, তার আগে না। কি ঠিক করবে স্যার? সেটা তো আমিও জানি না, সেটা উনি ভালো করে জানেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। এই বলে পিএ চলে গেল। অন্যদিকে একটা পার্কে বসে আছে সাদিয়া ও সুমন। আপনাদেরকে একটা কথা বলা হয়নি। নীল বলেছিল সাদিয়া ও সুমনের বিয়ে দেবে, তাই সাদিয়া তার ভাইয়ের কথা রাখার জন্য সুমনকে বিয়ে করেছে। ওরা দুজন পার্কে বসেছিল, তখনই সাদিয়া, সুমন, ওই দেখো, ওটা ভাইয়া না? কই, তোমার ভাইয়া এখানে কি করে আসবে? আরে তুমি দেখতে পাচ্ছ না, ওটা আমার ভাইয়া। তাই তো, ওকে তো নীলের মতো লাগছে, চলো তো দেখি। এই বলে দুজন যাকে নীল ভেবেছিল তার কাছে গেল। সাদিয়া ওই ব্যক্তিকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলিস? তোকে আমরা কত খুঁজেছি জানিস? তুই আমাদের কাছে ফিরে কেন আসিসনি বল? আপনি কে, আর আপনি আমাকে চেনেন কি করে? ভাইয়া, এই ভাইয়া, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো ছোট বোন, দেখ, সাদিয়া। এসব আপনি কি বলছেন? আমার তো কোনো বোন নেই, তাহলে আপনাকে আমি চিনবো কি করে? তখন সুমন সাদিয়াকে ছাড়িয়ে নিয়ে সাগরকে, অর্থাৎ ওই ব্যক্তিটিকে আর কেউ নয়, সাগর ফারিয়াকে নিয়ে এ পার্কে ঘুরতে এসেছিল। তুই কি আসলে নীল নস? আরে ভাই, আমি কেন নীল হতে যাব? আমার নাম তো সাগর, এটা আমার ওয়াইফ। সাগর ফারিয়াকে দেখিয়ে দিয়ে বলে উপরের কথাটা। সরি ভাই, হয়তো আমাদের কোনো ভুল হয়েছে। আসলে আমার বউয়ের ভাই নীল ঠিক তোমার মতো দেখতে। তোমাকে ভাই ভেবে জড়িয়ে ধরেছিল। তোমরা কিছু মনে করো না। আর ও শুধু ওর ভাই নয়, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজার ফ্রেন্ড। ভাই, তোমরা কিছু মনে করো না, অনেক সরি। ঠিক আছে ভাইয়া, মানুষ মাত্রই ভুল হয়, হয়তো আপনাদেরও কোনো ভুল হয়েছে। ঠিক আছে আপু, আমরা তাহলে আসি। এই বলে সুমন সাদিয়াকে নিয়ে চলে আসে। দেখলে তো, আমি বলেছিলাম না ওটা নীল নয়, তাও তুমি বিশ্বাস করনি। না, ওটাই আমার ভাইয়া। ও হয়তো আমাদের ওপর রাগ করে আছে, সেই জন্য এখন আমাদের কাছে আসতে চাইছে না। দেখবে আমাদের কাছে আবার আমার ভাই ফিরে আসবে, দেখবে। ঠিক আছে, তুমি এখন বাসায় চলো। তারপর দুজন মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপনারা হয়তো ভাবছেন সুমন আর সাদিয়া এখানে কি করে আসলো। তাহলে বলি, সুমন আর সাদিয়া বিয়ের পর ঢাকায় চলে এসেছে। এখানে সুমন একটা অফিসে জব করে আর এখানেই থাকে। এবার গল্পে ফেরা যাক। এদিকে কেন ফারিয়া, যেন ফারিয়া ওই মেয়েটা আমাকে যখন জড়িয়ে ধরেছিল, আমার জন্য কেমন আপন আপন লাগছিল। দেখো সাগর, তুমি ভুল বকো না তো, হয়তো মেয়েটার কোনো ভুল হয়েছে সেই জন্য। আর তুমিও তো জানো না তোমার অতীত,
তুমি যদি তোমার অতীত জানতে তাহলে তো ভালোই হতো। আবার তুমি তোমার পরিবারকে ফিরে পেতে। আর এখন বাসায় চলো। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এখন বাসায় চলো, তারপর যা হওয়ার হবে। সাগরকে আর কিছু বলতে না দিয়ে ফারিয়া সাগরকে নিয়ে বাসায় চলে গেল। এভাবে আরও 6 দিন কেটে গেল। একদিন সাগর আর ফারিয়া ঘুরতে বের হয়েছিল। তখন ফারিয়া আবদার করে ও আইসক্রিম খাবে, তাই সাগর আইসক্রিম আনতে রোড পার হওয়ার সময় একটা গাড়ি সাগরকে অ্যাক্সিডেন্ট করে। সাগর! এই বলে ফারিয়া ধরে। আরও কিছু জনের সাহায্যে সাগরকে হসপিটালে নিয়ে আসা হয়। ডাক্তার, আমার সাগরকে আপনারা ঠিক করে দিন। নার্স, ওকে, ইমার্জেন্সি আইসিইউতে নিয়ে চলো। আর আপনি এখানে অপেক্ষা করুন। এই বলে ডাক্তার সাগরের সাথে সাথে আইসিইউ কেবিনে চলে যায়। প্রায় ঘন্টাখানেক পর বের হয়ে আসে আর বলে, আপনি রোগীর কি হন? জি, আমি রোগীর ওয়াইফ। দেখেন, ওকে আমি এর আগেও একবার এখানে দেখেছি। ওর একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন রফিক চৌধুরী ওকে এই হসপিটালে নিয়ে এসেছিল। তারপর আমরা বাইরে দেশে ট্রান্সফার করি। জি, সেটা আমি জানি। আমি রাফিক চৌধুরীর মেয়ে, রাফিয়া চৌধুরী। ও, তাহলে ঠিক আছে, আপনি আপনার বাবাকে আসতে বলুন এখানে। জি ডাক্তার, আমি বলছি। ডাক্তার, আমার সাগরের কি অবস্থা? আমার যতদূর মনে হচ্ছে ওর আগের স্মৃতিগুলো ফিরে আসবে, কেননা মাথায় আঘাত লেগেছে। ধন্যবাদ ডাক্তার আপনাকে। আমাকে না, ওই উপরওয়ালাকে দিন, আমরা তো মাত্র ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুক্রিয়া আদায় করি। তারপরেও আপনাকে ধন্যবাদ। আর সাগরের কখন জ্ঞান ফিরবে? 4 ঘন্টা পর জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে ডাক্তার। ডক্টর আর কিছু না বলে চলে গেল। আর এদিকে ফারিয়া রফিক সাহেবকে কল দিল। কি হয়েছে তোর গলার স্বর এমন লাগছে কেন? আব্বু, সাগরের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন তোরা কোথায় আছিস? আব্বু, আমরা এই হসপিটালে আছি। ঠিক আছে, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। এই বলে কল কেটে দিল রফিক সাহেব। আর এদিকে ফারিয়া গিয়ে একটা চেয়ারে বসলো। কিছুক্ষণ পর একটা নার্স এসে বলল, আপনার হাজব্যান্ডকে এই মুহূর্তে কেবিনে শিফট করা হয়েছে, আপনি ওনাকে এবার দেখতে পারেন। এই বলে নার্স চলে গেল। আর ফারিয়া সাগরের কেবিনে চলে গেল। ওখানে গিয়ে একটা চেয়ার নিয়ে সাগরের মাথার কাছে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পর কেবিনে প্রবেশ করলে রফিক সাহেব ফারিয়া রফিক সাহেবকে দেখে বলল, আব্বু, তুমি এসেছো? হ্যাঁ রে মা, তা ডক্টর কি বলল? ফারিয়া তারপর ডক্টরকে বলা কথাগুলো রফিক সাহেবকে সবটা খুলে বলল। তুই তাহলে বস, আমি ডক্টরের কেবিন থেকে আসি। এই বলে রফিক সাহেব কেবিন থেকে বের হয়ে গেল। এভাবে প্রায় 4 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু সাগরের এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তার সাহেব, ওর এখনো জ্ঞান কেন ফিরছে না? আপনি একটু শান্ত হন, কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। এভাবে কথা বলছিল আর ফারিয়াকে ডাক্তার আর রফিক সাহেব মিলে সান্ত্বনা দিয়েছিল। তখনই নার্স দেখলো যে সাগরের হাতে নড়াচড়া করছে। স্যার, ওনার জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে সবাই সাগরের বেডের কাছে চলে গেল। তারপর ডাক্তার চেক আপ করতে লাগলো। কিছুক্ষণ পর বলে উঠল, উনি এখন স্বাভাবিকভাবে সুস্থ, কিছুদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে পুরোপুরিভাবে। আর হয়তো ওনার অতীতের সব স্মৃতিগুলো ফিরে আসবে। ধন্যবাদ ডাক্তার সাহেব আপনাকে। ডাক্তার আর কিছু না বলে কেবিন থেকে নার্সের সাথে নিয়ে বের হয়ে গেল। ফারিয়া সাগরের বেডে বসে কান্না করতে করতে বলল, তুমি এখন ঠিক আছো তো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? তোর পাগলি, আমার কিছু হয়নি তো, আর কান্না করছো কেন? ফারিয়া আর কিছু না বলে সাগরকে জড়িয়ে ধরল। কেবিনের ভেতর যে রফিক সাহেব আছে সেটা তার খেয়ালেই নেই মনে হয়। এদিকে রফিক সাহেব এদের এইরকম কাণ্ড দেখে কেবিন থেকে বের হয়ে চলে গেল ডাক্তারের কেবিনে। তোমার কি ব্যথা লাগছে? আরে তার জন্য নয়, তুমি এরকম ভাবে আর কান্না করো না তো, এবার একটু চুপ করো। তোমার জন্য কান্না করবো না তো কার জন্য করবো? ঠিক আছে মহারানী, আর তোমাকে কান্না করতে হবে না। হেই, আমি একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তোমার কি অতীতে কিছু মনে পড়েনি? হ্যাঁ, মনে পড়ছে। কি মনে পড়েছে আমাকে একটু বলো। ওই যে পার্কে যে মেয়েটা আমাকে জড়ে তুলেছিল, ওটা আমার একমাত্র বোন সাদিয়া। তাহলে তো সাদিয়াকে আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু তোমার নাম নীল বলছিল কেন? হ্যাঁ, আমার নাম নীল আহমেদ, তাই আমাকে নীল বলছিল। কিন্তু আমি একটা কথা বলতে পারলাম না, ওরা ওই ঢাকায় কি করছে?
তাহলে তোমার বাসা কোথায়? আগে বাসায় চলো, তারপর না হয় সব কিছু খুলে বলবো। আগে আব্বু আসুক, তারপর জানতে পারবো কখন তুমি রিলিজ নিয়ে বাসায় যেতে পারবে। আঙ্কেল কোথায় গেছে? আব্বু ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে মনে হয়। এভাবে দুজন কথা বলছিল, তখনই কেবিনে প্রবেশ করলো রফিক সাহেব। রফিক সাহেবকে দেখে ফারিয়া বলে উঠল, আব্বু আমরা কি এখন বাসায় যেতে পারি? ডক্টর সাগরকে রিলিজ দেওয়া আর বলছে বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আব্বু, তুমি বাসায় যাওয়ার ব্যবস্থা করো। রফিক সাহেব আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর রফিক সাহেব কেবিনে প্রবেশ করে বলল, ফারিয়া সাগরকে একটু ধরে নিয়ে আয়। রফিক সাহেবের কথা মতো ফারিয়া সাগরকে ধরে নিয়ে যেতে লাগলো। তারপর গাড়িতে উঠে বসল। এভাবেই পার হয়ে গেল আরো দুদিন পর হঠাৎ করে সাগরের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, স্যার আমি জানতে পেরেছি ওই মেয়েটা আর ওনার হাজবেন্ড এইখানে থাকে। তুমি আমাকে অ্যাড্রেসটা মেসেজ করে দাও। এ বলে কল কেটে দিল সাগর। কিছুক্ষণের মধ্যে সাগরের লাগানো লোকটি মেসেজ এলো। দেখলো যে অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। কে ফোন করেছিল গো? ফারিয়া রুমের ভিতর প্রবেশ করতে করতে উপরের কথাটা বলল, সাদিয়াদের খোঁজ পেয়েছি, আজ বিকেলে যাব ওখানে। তাহলে তো ভালোই হলো, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে। বিকেলবেলায় সাগর আর ফারিয়া দুজন মিলে বেরিয়ে পড়ল সাদিয়ার বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে লোকটির দেওয়া অ্যাড্রেস অর্থাৎ সাদিয়ার বাসার সামনে এসে দাঁড়িয়ে থামলো। এইটা নাকি? আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছে ওটা এটা। তাহলে চলো। এই বলে দুজন গাড়ি থেকে নেমে চলে গেল সাদিয়ার বাসার সামনে। তারপর সাগর কলিং বেল বাজালো। কলিং বেল বাজাতে সাদিয়া এসে দরজা খুলে দিয়ে সাগরকে দেখে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম ভাইয়া তুই আমার কাছে ঠিকই ফিরে আসবি। তোর পাগলি, তুই কাঁদছিস কেন? আমি চলে এসেছি তো। ভাইয়া এটা দুঃখের কান্না নয় রে, এটা তো সুখের কান্না। আয় ভেতরে আয়। সাদিয়ার কথা শুনে সাগর ফারিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সাদিয়া ফারিয়াকে দেখে বলল, ভাইয়া এটা কে? ওটা তোর ভাবি। তুই বিয়ে কবে করলি আর ভাবির নাম কি? বিয়ে 2 মাস আগে করছি, আর তোর ভাবির নাম ফারিয়া। আর একটা কথা ভাইয়া, সেই দিন আমার সাথে পার্কে এরকম ব্যবহার কেন করলি? সেটা না হয় পরে বলছি, আগে তুই বল তোর ঢাকায় কেন এলি? ভাইয়া তুমি চলে যাওয়ার পর বাবা মায়ের সাথে কথা কম বলতাম। তারপর জানতে পারি তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কিছুদিন পর তোমার কথা মতো সুমন আমাকে বিয়ে করে। তারপর থেকে আমরা এখানেই থাকি। বুঝতে পেরেছি, কিন্তু সুমন কই? ও একটা অফিসে জব করে, এখন সেখানে আছে, হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। সুমন কোন অফিসে জব করে? ওই তো কিছুদিন আগে যে অফিসটা নতুন করেছে না, কি যেন নাম, এনএন ইন্ডাস্ট্রি। তুই কি জানিস ওই অফিসটা কার? না ভাইয়া, তা আমি কেন? কেউ জানে না। ওই অফিসের মালিককে কেউ আজ পর্যন্ত দেখেনি। সাদিয়ার কথা শুনে ফারিয়া বলে উঠল, কিন্তু তুমি তাকে ভালো করে চেনো, আরো অনেকবার দেখেছো। ভাবি, কিন্তু সে কে? ওটা তোমার ভাইয়ার অফিস। সাদিয়া ফারিয়ার কথা শুনে খুশিতে ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো ভাবি থাকতে এরকম কোম্পানির মালিক হওয়ার কি দরকার নয়? আরে আমার ননদিনী, তোমার ভাইয়াকে আমি পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ফারিয়ার কথা শুনে সাগর বলে উঠল, আপনাকে নিয়ে আর তো পাম দিতে হবে না। আমি তো পাম দিইনি, ঠিকই তো বলছি। এরা কথা বলছিল, তখনই সুমন বাসার ভিতরে প্রবেশ করলো আর সাগরকে দেখে বলল, দোস্ত তুই তাহলে এসেছিস। আমি তো ভাবলাম তুই হয়তো আমাদের ভুলে গেছিস। আরে দোস্ত, আমি তোদেরকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আবার আমি আমার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। তোর কি হয়েছিল তাই সব ভুলে গিয়েছিলিস? তাহলে শোন, ওই দিন আমি আসার সময় রোড পার হতে গিয়ে আমাকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপর সবকিছু খুলে পড়ে সাগর। কিন্তু সাদিয়া, তুই কেন বাসা থেকে চলে এলি? ভাইয়া তুই যাওয়ার 1 মাস পর থেকে মা বাবা অনেক কান্নাকাটি করেছে তোর জন্য, কিন্তু তোকে খুঁজে পাইনি বলে আজও খুঁজে তারা। মা এখন বহুত অসুস্থ, কিন্তু তোকে ওরকম ওই দিন অপমান করার কারণে
আমি আজও ভালোভাবে কথা বলিনি। আর এখানে আসার একটাই কারণ, তোকে যেন খুঁজে বের করতে পারি। সত্যি দেখ, আজ তোকে খুঁজে পেয়েছি। ঠিক আছে, আজ আমরা সবাই গ্রামের বাসে যাব, তোর সব কিছু গুছিয়ে নে। কিন্তু ভাইয়া, আমি আর ওখানে যেতে চাই না রে। তাদেরকে আমি দেখতেও চাই না। না রে বোন, সে যাই হোক না কেন, তারা তো আমার বাবা মা। একটা কথা বল, শিখা এখন কোথায় আছে? তোর যাওয়ার কিছুদিন পর শিখার ব্রেন টিউমার ধরা পড়ে। আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সবাইকে একসাথে ডেকে সবটা খুলে বলে শিখা। তখন মা বাবা নিজেদের ভুল বুঝতেও পারে, আর আজকে তোকে না পেয়ে পস্তাচ্ছে। আর শিখা এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন তোরা গুছিয়ে নে, গ্রামের বাসায় যেতে অনেক টাইম লাগবে। ঠিক আছে ভাইয়া। আব্বু আম্মু কিছু বলবো নাকি? হ্যাঁ, তুমি কল করে বলে দাও। তারপর ফারিয়া বাসায় কল করে সবকিছু বলে দেয় যে ওরা এখন সাগরের গ্রামের বাসায় যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সুমন আর সাদিয়া রেডি হয়ে নিচে চলে আসলো। প্রায় বের হতে হতে সন্ধ্যা 7:30 বেজে গেল। তার পরের দিন সকাল প্রায় 6টার দিকে সাগর তাদের বাসায় পৌঁছালো। বাসার কলিং বেল বাজাতেই মিসেস আসিফা দরজা খুলে দিল, অর্থাৎ নীলের মা। দরজা খুলতে নীলকে দেখে জড়িয়ে ধরে আর বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? তোকে না আমরা ভুল বুঝেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দে বাবা। না মা, এসব তুমি কি বলছো? তোমাদেরকে তো আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি, আর মা হয়ে কি ছেলের কাছে ক্ষমা চায়? এই বলে সাগর মিসেস আসিফাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, মা, আব্বু কই? তোর আব্বু ভিতরে বসে আছে, তোর আব্বুর অনেকটা শরীর খারাপ। এই কথা শুনে সাগর মিসেস আসিফাকে ছেড়ে দিয়ে ভেতরে চলে গেল। দেখলো যে আশরাফ আহমেদ সোফায় বসে আছে। আব্বু, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি রে, তুই চলে এসছিস না, তাই আবার আগের মতো ঠিক হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দে রে বাবা। কি যে বলো আব্বু, আব্বু ছেলের কাছে কি বাবা কখনো ক্ষমা চায়? না রে বাবা, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। কি যে বলো আব্বু, তোমাকে তো আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি, আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দরকার পড়লে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা এই বাসা ছেড়ে চলে গিয়েছিলাম। না রে আব্বু, তুই না গেলে হয়তো আমরা তোর সাথে আরো অন্যায় করে ফেলতাম। এভাবে কিছুক্ষণ পার হয়ে গেল। আর এদিকে সুমন, সাদিয়া, ফারিয়া ও মিসেস আসিফা বাবা ছেলের কাণ্ড দেখছে। তখন আশরাফ আহমেদ নীলকে অর্থাৎ সাগরকে জিজ্ঞেস করলো, এই মেয়েটাকে? আব্বু, ওটা তোমাদের বৌমা। এই কথা শুনে মিসেস আসিফা ফারিয়ার কাছে গিয়ে বলল, আমার বৌমাটাও খুব মিষ্টি। কার ছেলের পছন্দ দেখতে হবে তো। না আব্বু, আমার পছন্দ নয়, বরং আমি ওর পছন্দ। তাই নাকি মামুনি? এভাবে সময়টা পার হয়ে গেল। খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। তখনই মা, আব্বু তোমাদেরকে আর এখানে থাকতে হবে না, তোমরা আমাদের সাথে ঢাকায় চলো। কিন্তু এখানকার ব্যবসাকে সামলাবে। আব্বু, তোমাকে ওসব নিয়ে টেনশন করতে হবে না, আমি এসে না হয় মাঝে মধ্যে দেখে যাব, আর লোক লাগিয়ে দেবো, তারা দেখে নেবে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস। বিকেলবেলায় সবাই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এভাবে চলছে তাদের ভালোবাসার দিনগুলো 5 বছর পর। আব্বু, আব্বু, মা আমাকে বকে দিয়েছে। তোমাকে কেন বকা দিয়েছে মামনি? আজ ভাই আমাকে মেলে দেবে। তাহলে তো তোমাকে তোমার আম্মু বকা দেবে, তুমি কেন মেরেছো? আমার ভাইকে আমি মেলেছি, তো আম্মু কেন আমাকে বকা দিবে? আর আমার ভাই আমার সাথে খেলা করছিল, তাই মেলেছি। তুমি যদি আম্মুকে বকা না দাও তাহলে আমি কান্না করে দেবো। ঠিক আছে মামনি, তোমার আম্মুকে আমি বকা দিয়ে দেবো, তুমি এখন গিয়ে তোমার দাদা দাদি নানানের সাথে খেলা করো। এই বলে চলে গেল আফরিন। আফরিন হলো সাগর আর ফারিয়ার ভালোবাসার ফসল, আর আতিফ হলো সাদিয়া আর সুমনের ভালোবাসার ফসল। আফরিন বেরিয়ে যেতেই ফারিয়া রুমে প্রবেশ করল। তুমি আমার মেয়েকে বকছো কেন? কেন, তোমার মতো হয়েছে তোমার মেয়ে, শুধু শুধু আতিফকে মারে কেন? তার জন্যই তো বকা দিয়েছি। সাগর কিছু না বলে ফারিয়াকে একটা টানে তার বুকের উপর নিয়ে এসে বলে, কেন গো, আরেকটা বাবু চাই নাকি? তোমার মেয়ে যা জ্বালাতন করে এতেই তো সামলে উঠতে পারি না, আবার যদি আর একটা বাঁদর নেই তোমার মতো, তাহলে তো কথাই নেই। আমি বাদর, তাই না?
এ বলে সাগর ফারিয়ার কবলে ভালোবাসার পরশ রেখে দিল। বুড়ো হয়ে গেছে, তাও এখনো ভালোবাসা কমেনি। ভালোবাসায় কিসের জন্য কমতে যাবে গো? বুড়ো তো হয়েছে আমি, মন তো না। গো। এভাবে কাটতে লাগলো তাদের ভালোবাসার দিনগুলি। চলতে থাকুক না তাদের এই ভালোবাসা আজীবন। আপনারা দোয়া করেন তাদের এই দিনগুলি যেন আরো ভালোবাসা ও মুগ্ধতার ভেতর দিয়ে পার হয়ে যায় জীবনটি।